18, 22, 25 যেগুলোর মধ্যে কুইজ নেওয়া হয়েছে আর যে ভিডিওগুলো আমি রেকর্ডেড দিছি ওইগুলাই শুধু আপলোড করা হয় আর বাকি সব করা হয়েছে। মনে করেন যেগুলোর মধ্যে আমি দিছিলাম, মনে করেন কুইজ দিচ্ছি, সাবজেক্ট টেস্ট দিচ্ছি বা আপনার মনে করেন আমি রেকর্ডেড ভিডিও দিচ্ছি, ওগুলো ছাড়া সব আপলোড করা হয়েছে। ঠিক আছে, আমার কাছে সেই সব আপলোড করছি। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করেন, আমি আপনাদের সাথে লাস্ট দিন কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করছি। তো সেটা হচ্ছে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যে মাল্টিপ্লেক্সার আছে সেটারই কিছু অ্যাডভান্স টপিকস আমি আসলে আপনাদের শেয়ার করছি একটু দেখে নেওয়ার জন্য। তো তাহলে আপনারা বুঝে যাবেন আমি বেসিক জিনিস আপনাদের বুঝাই দিচ্ছি। তো আজকে আমরা আসলে যেটা নিয়ে ডিসকাশন করব সেটার মধ্যে ডিমাল্টিপ্লেক্সারও ছিল, কিন্তু তাও আমি একটু ডিমাল্টিপ্লেক্সারটা দেখা দিচ্ছি, কারণ ডিমাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে সেটা আমাদের জানাটা খুব জরুরি। তো কিভাবে একটা ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা তাহলে দেখি। তো তার আগে আপনাদের যারা ক্লাসে আছেন, খুব কম স্টুডেন্ট আছে কিন্তু বাকি বেশি হবে, অথবা আপনাদের স্যার মাত্র হিউম ক্লাস এসেছে স্যার, সেজন্য হয়তো বা অনেকে আসছে। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে নেই, তো এটা আসলে ফর ইউর বেটারমেন্ট, আপনাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ, কিন্তু অনেক হয়তো বা ইমপ্যাক্ট বা এফেক্টেড হয়ে যাবে। কিন্তু আমি যারা সিরিয়াস আছে তাদেরকে একটু বেনিফিট দেওয়ার জন্য একটা প্ল্যান করলাম, আমি জানি না কতটুকু সাকসেসফুল হবে প্ল্যানটা। সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উইদিন সানডে আপনাদের এখন পর্যন্ত যে ক্লাস লেকচার আপনারা করছেন, সরি, মানে আপনারা যে পরিমাণ ক্লাস লেকচার এখন পর্যন্ত করছেন সেই ক্লাস লেকচারটা আপনারা উইদিন সানডে সাবমিট করবেন। আমি আপনাদের ক্লাসরুমের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করে দেবো, একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দেবো, সেখানের মধ্যে যারা যারা ক্লাস লেকচার ক্রিয়েট করতেছেন, নিজেরা লিখতেছেন, হাতে লিখতেছেন, তারা যেটা করবেন সেটা হচ্ছে সেই আপনাদের ক্লাস লেকচারটা উইদিন সানডে, আজকে হচ্ছে 4 তারিখ, সানডে মানে হচ্ছে 7th মার্চ, উইদিন 7th মার্চ আপনারা আপলোড করবেন। এখন অনেকে বলতে পারেন স্যার আমাকে আরেকটু টাইম দেন। না, আমি টাইম দিব না। কেন টাইম দিব না? কারণ আমি চাচ্ছি এখানে সেই সব স্টুডেন্টরা পার্টিসিপেট করুক যারা অ্যাকচুয়ালি ক্লাস লেকচার ক্রিয়েট করছে, অথবা যাদের মোটামুটি ক্রিয়েট করা হয়তো একটু বুঝাইতে 1-2 দিন টাইম লাগবে, কিন্তু যারা একদমই ক্লাস লেকচার ক্রিয়েট করেন নাই তাদেরকে আমি কোনো রকম বেনিফিট আসলে দিতে চাচ্ছি না। তারা আসলে যদি 2 দিনের মধ্যে করতে পারে তাহলে তাদের একটা বড় বেনিফিট, যে সেই 2 দিনের মধ্যে পুরা আমরা এতদিন ধরে যে লেকচার গুলো করলাম সেটা 2 দিনে এসে লিখে ফেলছে, এটা তার বড় ক্রেডিট। তো সেই জন্য আমি আসলে যারা সিরিয়াস তাদেরকে অ্যাডভান্টেজ দিতে, অথবা যারা সিরিয়াস না তাদেরকে তাদেরকেও সিরিয়াস বানানোর জন্য যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে আপনাদের এখন পর্যন্ত যে ক্লাস লেকচার আছে সেটাকে আপনারা পুরোটা লেকচারের পর পুরো নামের পর লিখে দিবেন পার্ট 1, কারণ আমি সেমিস্টার শেষে আবার বাকিটা নিব পার্ট 2 আকারে, এবং এটাকে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করব। অ্যাসাইনমেন্ট মানে বুঝতেই পারতেছেন, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে এই এটা অবশ্যই আমি মাত্র ঢুকলাম তো স্যার, আমি শুনি নাই কি বলছেন। আমি বলছি, আমি পরে আবার ক্লাসরুমে দিয়ে দিব পোস্ট করব, আর বাকি ফ্রেন্ড থেকে জেনে নিন। সেটা হচ্ছে আপনারা যেই পরিমাণ আমরা যেই টপিকগুলো স্টার্ট থেকে এখন পর্যন্ত দেখছি সবগুলার ক্লাস লেকচার স্ক্যান করে আমি ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিব, সেই ক্লাসরুমের মধ্যে আপলোড করে দিব, এবং সেটা লেখার টাইপ কিভাবে বা কিভাবে ফাইল নেম দিবেন সব ইনস্ট্রাকশন আমি ক্লাসরুমে দিব। স্যার আপনার সব লেকচার তো হয় রাফ করা আছে, মানে যেরকম এটা তো আমি বললাম ফার্স্টে যে আমি সেসব স্টুডেন্টকে অ্যাডভান্টেজ দিতে যাচ্ছি যারা হচ্ছে গুছায় লেকচারটা ক্রিয়েট করছে। আপনি যদি গুছায় না করে থাকতে পারেন তাহলে এটা আপনাদের ডিজার্ভ করে, আর আপনি যদি এই 2 দিনের মধ্যে গুছায় ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ আলটিমেটলি ফাইনাল এক্সামের জন্য আপনাকে কিন্তু গুছাইতে হবে। কারণ হচ্ছে ফাইনাল এক্সামে আপনি যদি গ্রাফ দেখে প্রিপারেশন নেন আপনি ভালো মতো জিনিসটা বুঝতে পারবেন না। তো এটা আমি আমার দিক থেকে একটা রেসপন্সিবিলিটি, যারা আসলে এখনো খুব ক্যাজুয়াল আছে তাদেরকে একটু সিস্টেমেটিক ওয়েতে আনা। তো সেই জন্য আমি আগেও বারবার বলছিলাম এটা আমি দিব। তো প্ল্যান করলাম, আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট এখনো খুব ক্যাজুয়ালি আছে, তাদের বিভিন্ন অ্যান্সার বোঝা যায়। তো সেই জন্যই আমি চাচ্ছি যারা সিরিয়াস তাদেরকে আইডেন্টিফাই করা, এবং যারা সিরিয়াস বা ক্যাজুয়াল আছে তারা একটু সিরিয়াস হোক, আর যারা একদমই কোনো আইডিয়াই নেই ক্লাস লেকচার সম্বন্ধে তারা ডিসঅ্যাডভান্টেজ পাবে। কারণ সকল সিরিয়াস স্টুডেন্টকে আমি অ্যাডভান্টেজ দিতে চাই, যারা ফাঁকিবাজ তাদেরকে কোনো অ্যাডভান্টেজ আমার দেওয়ার কোনো টার্গেট নেই। তো সেই জন্য আমার কনসেপ্টটা খুব ক্লিয়ার, আপনাদের টাইম দিচ্ছি কিন্তু আমি খুবই কম, উইদিন 7th মার্চ। কেন? যাদের মনে করেন এটা একদম পারফেক্টলি গুছানো নাই তারা হয়তো এই 2 দিনে একটু গুছায় ফেলতে পারবেন, আর যাদের মনে করেন গুছানো আছে তারা স্ক্যান করে আপলোড করে দিতে পারবেন। তো
তো এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট। তো এটা আমি জাস্ট টু গিভ অ্যাডভান্টেজ, মানে কিছু স্টুডেন্টকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য দিচ্ছি যারা সিরিয়াস, অনলাইনেও আসলে নোট করতেছে। কারণ আমি কিন্তু যখন লাইভ ফেস টু ফেস ক্লাসে আমি দেখি কারা লেকচার লিখতেছে না লিখতেছে। তো যারা অনলাইনেও এটা করতেছে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এই জিনিসটা আমি আসলে করতেছি। তো সেটাই আমি আসলে দেখতে যাচ্ছি যে আপনাদের মোটামুটি কারা আসলে কিরকম সিরিয়াসলি এই জিনিসটা দেখে। তো এটা তাহলে মাথায় রাখবেন, আমি এটার উপর বেস করে আপনাদের এই ক্লাসটা শেষ হয়ে 4টার সময় একটা পোস্ট দিয়ে দিব। তো ওই পোস্ট অনুযায়ী আপনারা সবাই আপনাদের যে পরিমাণ ক্লাসটাকে এখন পর্যন্ত তুলছেন সেগুলো আপলোড করে দিবেন। আর যারা মনে করেন হয়তো পারফেক্টলি করেন নাই, একটু রাফ ওয়েতে আছে, তো সেটা যদি আপনি মনে করেন যে এটা একটু বুঝায় আপনি এই দিন এই কয়েকদিনের মধ্যে করে ফেলতে পারবেন তাহলে তো বেরিয়ে, তাহলে আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন। আর যারা একদমই কোনো আইডিয়া নেই তারা যদি 2 দিনের মধ্যে করতে না পারেন তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আসলে পারলেন না, এবং আমি আসলে বুঝতে পারলাম যে কে কতটুকু সিরিয়াস। আর কেউ যদি 2 দিনের মধ্যে পুরো সেমিস্টারের লেকচার তুলে ফেলতে পারে তাহলে তার তো আসলে বিশাল বড় ক্রেডিট, বিশাল বড় ক্রেডিট। তো এটা আসলে আপনাদেরকে একটু এটা করতে হবে, কারণ ফাইনাল এক্সামে আপনি যদি কোনো লেকচার আপনার কাছে ক্লিয়ার না থাকে আপনি কিন্তু কোনোভাবেই ভালো প্রিপারেশন নিতে পারবেন না। আলটিমেটলি একটা খারাপ রেজাল্ট পাবেন, খারাপ গ্রেড পাবেন। এই খারাপ গ্রেড দিতেও কিন্তু আমার খুব একটা ভালো লাগে। আমি পার্সোনালি মনে করি যখন আমি একটা জিনিস স্টুডেন্টকে পড়াইলাম আলটিমেটলি সে যখন ভালো মতো পাস করবে, ভালো মতো বুঝবে জিনিসটা, তখনই আমার আসলে সাকসেস। তো ভালো গ্রেড না পাইলে আমার আসলে কোনো স্যাটিসফ্যাকশন নেই। তো সেই জন্যই আপনাদেরকে, আপনারা বুঝতেছেন না আমি বুঝতেছি, সেই জন্য আপনাদের ক্লাস লেকচার সাবমিশনটা আমি দিলাম জাস্ট টু গিভ অ্যাডভান্টেজ, মানে কিছু স্টুডেন্টকে দেখা যাক কারা কারা কি অ্যাডভান্টেজ নিতে। আচ্ছা, তো একটু সবাই খেয়াল করেন, আজকে আমরা তাহলে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এটা রিলেটেড ভিডিও আমি দিছি, তাও একটু জাস্ট ডিসকাশন করব, হয়তো অনেকে না বুঝে থাকতে পারে সেজন্য। আমরা মাল্টিপ্লেক্সারের কনসেপ্টে জানি, মাল্টিপ্লেক্সার হচ্ছে ডেটা সিলেক্টর। তার মানে আমার কাছে যদি অনেকগুলো ইনপুট থাকে সেখান থেকে কোনো একটাকে সিলেক্ট করে আউটপুটে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। আর আমি যে মাল্টিপ্লেক্সার বলি সেই যে ডেটাটাকে আমি অনেকগুলা ডেটাকে কি করলাম, অনেকগুলা ডেটাকে সিলেকশন টিমের মাধ্যমে একটা আউটপুটের মধ্যে নিয়ে আসলাম বা একটা লাইনের মধ্যে নিয়ে আসলাম। তাহলে তাদেরকে আমি যদি আবার আগের জায়গায় পাঠিয়ে দিতে চাই, তার মানে তারা যে ফর্মে অনেকগুলো লাইন থেকে একটা লাইনে আসছে তাদেরকে আবার যদি তাদের মতো আগের লাইনে পাঠিয়ে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে যেমন আমি একটা মাল্টিপ্লেক্সার ইউজ করছি এই জায়গায় তার একটা অপোজিট ডিভাইস ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এই যে ডিমাল্টিপ্লেক্সারটা আছে এটার কাজটা হচ্ছে একটা লাইন থেকে আমার 2n সংখ্যক লাইনে আউটপুটটা নিয়ে যাওয়া। এই 2n কেন বললাম, তার কারণ হচ্ছে কোন লাইনে কোন ইনপুটটাকে আমি ইনপুটটাকে কোন লাইনে নিব সেটা কন্ট্রোল করার জন্য আমাদের এখন সিলেকশন সুইচ লাগবে কত, n সংখ্যক। তো জাস্ট মাল্টিপ্লেক্সার যেটা ছিল, যারা মাল্টিপ্লেক্সার বুঝছেন তারা অলরেডি বুঝতেছেন মাল্টিপ্লেক্সার যা ছিল ঠিক তার অপোজিট কাজটা অ্যাকচুয়ালি করবে ডিমাল্টিপ্লেক্সার। তাহলে ডিমাল্টিপ্লেক্সারের কাজটা কি হবে, এখানের মধ্যে একটা ডেটা ইনপুট হলে আমার অনেকগুলো লাইন থাকবে, যে কোনো লাইনের মধ্যে আমার যেটা রিকোয়ার্ড অনুযায়ী আমি ইনপুটটাকে পাঠিয়ে দিতে পারবো। তার মানে মনে করেন কথা আমরা যে বললাম যে মনে করেন আমার কাছে 10টা লাইন থেকে গাড়ি আসতেছে, আমি জাস্ট অ্যানালগ সিস্টেমের কথা বলতেছি, 10টা লাইন থেকে গাড়ি আসতেছে, তাদেরকে একটা ব্রিজ পার করার পর তারা যে যে লাইনের ছিল তাকে সেই লাইনে পাঠিয়ে দিতে হবে। তো এই যে আমি ট্রাফিক দিয়ে তাকে যার যার লাইনে পাঠিয়ে দিতেছি এটাকে বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। একইভাবে যদি আমি একটা ইনপুট দিয়ে থাকি 10টা লাইন থেকে, তাহলে সেগুলোকে আমি আমার সুবিধার জন্য একটা লাইনে কনভার্ট করে ফেলছিলাম, তাদেরকে আবার তার নিজের জায়গাটা পাঠিয়ে দিতে চাইলে আমরা যে ডিভাইসটা ইউজ করব সেটার নাম হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে মাল্টিপ্লেক্সারে আমি যেই ইনপুটটা কিনেছিলাম ডিমাল্টিপ্লেক্সার সেটাকে আমি পাঠিয়ে দেওয়া উচিত, অবশ্যই। তাহলে ডেটা সিলেকশন মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে যদি একটা সিঙ্ক থাকে তাহলে এটা আসলে ভালো। তার মানে আমি যেই মাল্টিপ্লেক্সারটাকে সিলেক্ট করলাম সেই মাল্টিপ্লেক্সারটাকে যদি আমি আবার ডেটা সিলেক্টরের মাধ্যমে তার জায়গায় পাঠিয়ে দিতে পারি তাহলে কি হবে, তাহলে একটা পারফেক্ট কমিউনিকেশন কাজ হবে। তো একটা ডিমাল্টিপ্লেক্সার আমরা কিভাবে ডিজাইন করতে পারি, খুবই সহজ ডিজাইন করা। আমি ডিরেক্টলি আপনাদের 1:4 দেখাচ্ছি, কারণ 1:4 বুঝলে 1:2 ডিমাল্টিপ্লেক্সার বা যে কোনো রকম ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারবেন। তো একটা 1:4 ডিমাল্টিপ্লেক্সার আমরা কিভাবে ডিজাইন করব, কনসেপ্টটা খুবই সহজ। তাহলে এখন আমার ইনপুট কয়টা থাকবে, একটা, আর আউটপুট কয়টা থাকবে, চারটা। তার মানে দেখেন আমি বলতেছি একটা ইনপুট চারটা আউটপুট। অলওয়েজ মনে রাখবেন ডিমাল্টিপ্লেক্সারের ইনপুট কিন্তু একটাই হবে আর আউটপুট অনেক হয়ে যাবে, সেটাকে আমরা 2n ফরম্যাটে লিখি। কেন লিখি, কারণ কয়টা সিলেকশন সুইচ লাগবে আমার সেটার উপর বেস করে। তাহলে খেয়াল করেন এখানে যদি আমার চারটা আউটপুট থাকে তাহলে এটাকে আমরা 2n ফর্মুলাতে ফেলতেছি। আমি আগেই বলছিলাম যে আমাদের কনসেপ্টটা কি,
কনসেপ্টটা কি ছিল যে আমার ইনপুট যদি হয় একটা, আমার আউটপুট কয়টা হবে? চারটা। তাহলে আমার আউটপুট এখানে হবে চারটা। আচ্ছা, তার মানে আমরা বলতে চাচ্ছি এখানে আমার একটা ইনপুট, আউটপুট চারটা। তার মানে আমি এটাকে ফর্মুলাটা হচ্ছে খুব সহজ, 1 থেকে আমি এখানে 2n এর মধ্যে নিয়ে যাচ্ছি বা এর থেকে কমে নিয়ে যাচ্ছি। তো জাস্ট লাইক মাল্টিপ্লেক্সার 2n ফরম্যাটে কেন নিলাম? কয়টা সিলেকশন সুইচ লাগবে সেটার উপর বেস করে। কয়টা সিলেকশন সুইচ লাগবে? n সংখ্যক সিলেকশন সুইচ লাগবে। তার মানে চারটার জন্য আমার সিলেকশন সুইচ কত লাগবে? দুইটা। আমি দুইটা সিলেকশন সুইচ দিয়ে আমার ইনপুটটা কোন আউটপুটে যাবে সেটাকে আমি পাঠিয়ে দিতে পারবো। তাহলে খুব সহজভাবে আমি যেই ওয়েতে আমার মার্কস মাল্টিপ্লেক্সার ইনপুট সিলেক্ট করছিলাম সেই ওয়েতে আমি ডিমাল্টিপ্লেক্সারটা ইউজ করার চেষ্টা করব। যেমন আমাদের যদি মনে থাকে আমি যখন S1 S0 ইউজ করছিলাম আমরা এমন ভাবে করি যেন এই যে আমাদের কনভেনশনাল মেথডটা কি 00 সিলেক্ট হলে ইনপুটে আসলে সিলেকশন সুইচে কে যায় I0, 01 হলে I1, 10 হলে I2, 11 হলে I3। এভাবেই মাল্টিপ্লেক্সারটা বেসিক্যালি কাজ করে, ঠিক না? তো আমরা যখন ডিমাল্টিপ্লেক্সারটা ডিজাইন করার চেষ্টা করব তাহলে আমরা ডিমাল্টিপ্লেক্সারে কি করব? একই কনসেপ্টটা ইউজ করার চেষ্টা করব। আমরা কি করব? যেন 00 হইলে আমার ইনপুটটা কোথায় যায়, আমার ওয়াইটা কোথায় যায় চেষ্টা করব? I1 এ যায়, I0 তে। 00 হলে I0 আমরা যাব, 00 হলে I0, যেটা মাল্টিপ্লেক্সার যেভাবে করছিল সেম ওয়েতে। 01 হলে কোথায় আমরা আউটপুট দিতে যাব? I1 এ। 10 হলে কোথায়? I2, 11 হলে I3। তার মানে আমরা চাচ্ছি যে যখন আমি যে কম্বিনেশন দিব সেটার উপর বেস করে এখানে একটা কানেকশন ক্রিয়েট হবে। তার মানে আমার ইনপুটটাই আউটপুটে চলে যাবে। তাহলে সেটার জন্য আমি যদি ট্রুথ টেবলটা করতে চাই তাহলে বলেন 00 হলে আমরা কোনটাকে এখানে কোনটার মধ্যে ইনপুটটাকে দিতে যাচ্ছি? I0 তে 1 দিব। তার মানে এখানে I0 তে y হবে আর বাকি সবগুলো কি হবে? 0 হবে। ওকে, আচ্ছা এবার বলেন 01 হলে আমরা কোনটার মধ্যে ইনপুটটাকে দিতে যাচ্ছি? I1 এ। আর বাকিগুলোর মধ্যে কি হবে? 0 হবে। 10 হলে আমরা কোনটার মধ্যে ইনপুটটাকে নিতে যাচ্ছি? I2 তে। আর বাকিগুলো কি? 0। আর 11 হলে I3 তে। আর বাকি সবগুলো হবে 0। তাহলে দেখেন এইভাবে করে আমি কি করে ফেলতে পারি, আমি একটা ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা ডিমাল্টিপ্লেক্সারটা একটু ডিজাইন করে ফেলি। তাহলে একটু এক্সপ্রেশনটা কি হবে সেটা আমরা একটু দেখি। এক্সপ্রেশনটা তাহলে কি হবে আমরা একটু দেখি প্লিজ। ডিমাল্টিপ্লেক্সারে কি স্যার এমএসপি টা ডানে হবে? সরি বুঝিনি স্যার ওই যে S0 S1 লেখা, মানে আমরা তো স্যার নরমালি এটাই আমি আপনাদের ওদিন বলছিলাম। আমি এই যে এখানে যেটা লিখছি S0 S1 এটা আসলে জাস্ট লিখছি, কিন্তু মেইন হচ্ছে আমাদের আসলে এটা ট্রুথ টেবলটা। আগের পিকচার যেটা ছিল স্যার, প্রিভিয়াস পিকচার যেটা ছিল ওই আগেরটায় স্লাইডে আর কি, আগের এটার আগে মানে আগের স্লাইড ওটা আমি জাস্ট বোঝানোর জন্য ডেটা সিলেক্টর লিখছি। মানে আমাদের অলওয়েজ কনসেপ্টটা হচ্ছে আমরা কিন্তু আমাদের S0 S1 এর মধ্যে S0 টাকে LSB আর S1 টাকে MSB আকারে করি, তাহলে আমাদের কাজটা বা আমাদের ইমপ্লিমেন্টেশন একটু সহজ হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে এখানে আউটপুট কয়টা আছে দেখেন, চারটা আউটপুট। তাহলে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন লিখে ফেলি। I0 ইকুয়াল টু তাহলে কি হবে বলেন তো? I0 ভ্যালু y হবে কখন? যখন দোনোটাই 0 হবে। তাহলে এটা কিভাবে লিখবো? S1 প্রাইম S0 S0 প্রাইম। ভেরি গুড। তাহলে I1 এর ভ্যালু y S1 প্রাইম S0 কখন হবে? S1 প্রাইম S0 ভেরি গুড। I2 এর ভ্যালু y S1 S0 প্রাইম S1 S0 প্রাইম ভেরি গুড। I3 এর ভ্যালু y S1 S0 ভেরি গুড। তাহলে দেখেন এই যে আমরা চারটা আউটপুট ডিজাইন করলাম এটাকে যদি আমরা রিকোয়ার্ড লজিক ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? আমরা ডিমাল্টিপ্লেক্সার পেয়ে যাব। তাহলে একই কনসেপ্টে আমাদের যদি দরকার হয় 1:8 আমরা এই ডিমাল্টিপ্লেক্সারটাও ডিজাইন করতে পারবো না? 1:8 আমরা কিভাবে ডিজাইন করব? আমাদের সিলেকশন বিট কয়টা লাগবে? তিনটা। যদি 1:16 করতে বলা হয় আমার সিলেকশন বিট কয়টা লাগবে? চারটা। কেন? কারণ আমরা আউটপুটটাকে অলওয়েজ 2n ফর্মুলাতে নিয়ে তারপর করার চেষ্টা করি। একই কনসেপ্ট যদি আমাকে 1:17 করতে বলে ট্রিকি কোশ্চেন করলাম, পাঁচটা লাগবে। কয়টা লাগবে? পাঁচটা লাগবে। কারণ এই যে মাল্টিপ্লেক্সারের মতোই কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের 16 থেকে বেশি, তাহলে চারটা দিয়ে কাজ করা যাবে না, তাহলে একটা বেশি লাগবে। তার মানে আমাদের পাঁচটা দিয়ে আসলে কাজটা করতে হবে। এই যে কথাগুলো বললাম এইগুলোর মাধ্যমে তাহলে আমরা যে কোনো ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারবো। এবং আপনারা যদি ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারেন তাহলে আপনি দেখেন আপনি মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারতেছেন,
ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারতেছেন, তাহলে আসলে আশা করতেছি যে আপনারা ইনশাআল্লাহ যে কোনো রকম সিস্টেম আসলে এই ডেটা সিলেক্টর সিস্টেম আসলে ডিজাইন করতে পারবেন। তো এই অবস্থায় আমরা এখন যেটা আজকে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এখন নতুন একটা টপিক বা নতুন একটা ভাগে বা পার্টে যাব। সেজন্য আমি আসলে আপনাদের লেকচার নিচ্ছি পার্ট 1 আকারে। সেটা হচ্ছে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক দেখার চেষ্টা করব, যে টপিকটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু এখন পর্যন্ত যে সকল সার্কিট গুলো দেখছি সব সার্কিট গুলার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি ছিল, যে এগুলার আউটপুটটা অলওয়েজ ডিপেন্ড করতো ইনপুট কম্বিনেশনের উপর বেস করে। যেমন আমরা মাল্টিপ্লেক্সার ডিজাইন করলাম, সিলেকশন সুইচের ইনপুট কম্বিনেশন। তো এই যে আমরা কাজগুলো করছিলাম এতদিন ধরে যে সকল সার্কিটগুলো ইউজ করছি সব সার্কিটকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটগুলো কেন বলা হয়? তার কারণ এগুলার আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট ইনপুট কম্বিনেশনের উপর বেস করে হয়। তো যেহেতু প্রেজেন্ট ইনপুট কম্বিনেশনের উপর বেস করে এটা হয়, সেই জন্য এই ধরনের সার্কিটকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। বাট ডিজিটাল ইলেকট্রনিক্সকে আমরা যদি ভাগ করি, ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিটগুলো কিন্তু দুইটা ভাগে ভাগ থাকে। ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিটকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আরেকটা পার্টের নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। আজকে আমরা দেখার চেষ্টা করব কিছু সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করার কিভাবে টেকনিক বা কিভাবে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা যায়। তাহলে ফার্স্ট অফ অল আমরা এতদিন ধরে যে সকল সার্কিটগুলো দেখলাম সবগুলো কিন্তু কম্বিনেশনাল সার্কিট। এগুলো বুঝবো কিভাবে? আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর বেস করে হইতেছে, এখানে কোনো মেমোরি দরকার ছিল না। আমরা কি এখনো কোনো সার্কিট ডিজাইন করার সময় বলছিলাম যে আচ্ছা প্রিভিয়াস আউটপুট কি ছিল সেটার উপর বেস করে এখনকার আউটপুটটা চেঞ্জ করব? এখন পর্যন্ত কিন্তু কোনো সার্কিটে আমাদের প্রিভিয়াস আউটপুট কি ছিল সেটা কোনো দরকারই ছিল না। অলওয়েজ আমরা আউটপুটটা প্রেজেন্ট ইনপুট কম্বিনেশনের উপর বেস করে কাজ করছিলাম। কিন্তু আমরা যে বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করতেছি, যেমন মনে করেন আপনি হার্ড ডিস্ক ইউজ করেন, রোম ইউজ করেন, র্যাম ইউজ করেন, বিভিন্ন রকম ডিভাইস ইউজ করেন, যেখানের মধ্যে ডেটা স্টোর বা মেমোরির কিন্তু খুব বড় দরকার আছে। যেমন আপনি আপনার পিসিতে পাসওয়ার্ডটা সেভ করতেছেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যাশ মেমোরি, আপনারা জানেন। তো সেই ভাবে আমরা যখন কোনো একটা ডিজিটাল সার্কিটে বা ডিজিটাল সিস্টেমের মধ্যে ডেটা স্টোর করতে যাব বা মেমোরি নিয়ে কাজ করব, সেই ডিজিটাল ডিভাইসগুলোকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। তার মানে সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের কম্বিনেশনের উপর বেস করে হবে না, আউটপুট প্রিভিয়াস আউটপুটের উপর বেস করেও হতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তার মানে এখন যে সার্কিটগুলো আমরা দেখব সেগুলোর মধ্যে প্রিভিয়াস আউটপুটের উপর বেস করেও আমার প্রেজেন্ট আউটপুটটা চেঞ্জ হতে পারে। তার মানে এখানে আসলে যেটা থাকতেছে সেটার নাম হচ্ছে এখানে মেমোরি এলিমেন্ট থাকছে, স্টোরেজ ডিভাইস থাকতেছে। তার মানে আমরা এখন যেটা দেখার চেষ্টা করব কিভাবে আসলে এই মেমোরি এলিমেন্টটা বা মেমোরি করা যায়, কিভাবে ডেটা স্টোর করা যায়, ডেটা স্টোর করার টেকনিকটা কি, এগুলাই আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে সবাই একটু খেয়াল করেন, একটু আপনারা মানে যারা যে কাজ করতেছেন সেখান থেকে একটু ফোকাসড হন। এখন আমরা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক শুরু করব, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আসলে ভালো হওয়া দরকার। এবং আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই এখন লেকচার ম্যাটেরিয়ালটা যদি কেউ এখনো এতক্ষণ নাও করে থাকেন, একটা খাতা নেন, কলম নেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে ফেলবেন। কারণ আমরা এতদিন ধরে যা কিছু দেখছি সেগুলা সবকিছু কিন্তু কিছু ছিল বেসিক, কিছু ছিল মডারেট লেভেল, বাট এখন যেগুলো দেখতেছি সেগুলো বা দেখবো সেগুলো হচ্ছে সব প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আমরা খুব হিউজ অ্যামাউন্ট অফ টাইম আসলে এই বেসিক লেভেলে বা এগুলা যে পড়বো এখন যেগুলো দেখবো সেগুলো যাতে বুঝতে পারি সেটার জন্য আসলে এতদিন ইনভেস্ট করছি। তো এখন আমাদের এই কনসেপ্টগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য আমি রিকোয়েস্ট করবো সবাই একটু ব্রেইনটাকে ঠান্ডা করেন, পিস করেন, এবং আমরা এখন যে জিনিসগুলো দেখার চেষ্টা করবো সেগুলা সেই সার্কিটগুলোর সম্বন্ধে একটু আইডিয়া করার চেষ্টা করেন। তাহলে সবাই খেয়াল করেন, আমরা এখন যে সার্কিটটা নিয়ে ডিসকাশন করব সেই সার্কিটটার নাম কি তাহলে কেউ বলেন? সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে ডিসকাশন শুরু করব। সিকোয়েন্সিয়াল সার্কিটের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা সেটা হচ্ছে এটার মধ্যে মেমোরি এলিমেন্ট থাকে। তার মানে এটার মধ্যে ডেটা স্টোর করার ক্যাপাবিলিটি থাকে। তাহলে এতদিন তো আমরা যা কিছু দেখছি আমরা
মাল্টিপ্লেক্সার দেখছি, এনকোডার ডিকোডার দেখছি, বিভিন্ন রকম কনভার্টার দেখছি, এরর চেকার দেখছি, হ্যাঁ, কে ম্যাপ দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন মিনিমাইজেশন অনেক টেকনিক দেখছি, কিন্তু ডেটা স্টোরের টেকনিক কি দেখছি? না, আমরা এখন পর্যন্ত ডেটা স্টোরের কোনো টেকনিক দেখি নাই। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটা ডেটাকে স্টোর করা যায় এবং সেই কাজটা আমরা কি ধরনের ডিভাইসের মাধ্যমে করতে পারবো। তো এই অবস্থায় আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু খুব কনসেন্ট্রেশন দিয়ে এই জিনিসগুলো দেখার চেষ্টা করেন, কারণ এখন আমরা যেগুলো দেখবো সেগুলো কিন্তু বুঝাটা আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। সিকোয়েন্সিয়াল সার্কিট যখনই আমি বলবো তার মানে এটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ডেটা স্টোরেজ ডিভাইস থাকবে। এবং ডেটা স্টোর যখন আমি বলতেছি, ডেটা স্টোর করার জন্য আমরা যে সার্কিট ইউজ করব বা যে ডিভাইসগুলো ইউজ করব সেটার একদম বেসিক এলিমেন্ট হচ্ছে ল্যাচ। হোয়াট ইজ ল্যাচ? ল্যাচ হচ্ছে এমন একটা ডিভাইস যেটার মাধ্যমে আমি কি করতে পারবো? ডেটা স্টোর করতে পারবো। তাহলে এখন কথা হচ্ছে আমরা এই ল্যাচটা হচ্ছে একদম বেসিক এলিমেন্ট অফ মেমোরি ডিভাইস। তার মানে আমার একটা বড় মেমোরি ডিভাইস ক্রিয়েট করার জন্য আমাদের হয়তো অনেকগুলো ল্যাচ এন্ড এটার মডিফাইড ভার্সনের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ, সেগুলো লাগবে। তার মানে আমার বিভিন্ন রকম ল্যাচ ফ্লিপ ফ্লপ লাগবে বিভিন্ন রকম বড় বড় মেমোরি ডিভাইস ক্রিয়েট করার জন্য। তো এই যে ল্যাচটা আছে এটাকে আমরা বলতে পারি প্রাইমারি কম্পোনেন্ট অফ স্টোরেজ ডিভাইস। ওকে, প্রাইমারি কম্পোনেন্ট অফ ডেটা স্টোর এটা বলতে পারি। তার মানে এটা হচ্ছে আমরা যেমন আমরা বলি আমাদের হিউম্যান বডির সবচেয়ে প্রাইমারি কম্পোনেন্ট কি? সেল। তার মানে সেল থেকে আসলে টিস্যু, অর্গান, অর্গান টিস্যু, বডি বিভিন্ন কিছু ক্রিয়েট হচ্ছে। সেম ভাবে আমরা বলতে পারি স্টোরেজ ডিভাইসের একদম বেসিক এলিমেন্ট হচ্ছে ল্যাচ। তাহলে এই যে ল্যাচটা আছে সেই ল্যাচটা নিয়ে আমরা এখন ডিসকাশন শুরু করব। তার আগে বিভিন্ন রকম ল্যাচ দেখবো, কিভাবে ডেটা স্টোর করে সেটা দেখবো। তার আগে আপনাদেরকে আমি একটু মনে করে দিতে চাই দুইটা স্পেশাল টাইপ অফ গেট নিয়ে বা ইউনিভার্সাল গেট নিয়ে আমরা ডিসকাস করছিলাম না। একটা ছিল ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা আপনাদের সবার কি মনে আছে? ন্যান্ড গেট দুইটা ইনপুট এ আর বি। ন্যান্ড গেটের ট্রুথ টেবলটা কিরকম ছিল? এটা যদি আমি আউটপুট বলি কিউ, কিরকম ছিল? ন্যান্ড গেট কি ছিল? এন্ড গেটের উল্টা। তার মানে এন্ড গেটে দুইটা ইনপুট হলে আউটপুট কি হতো? 1। তাহলে ন্যান্ড গেটে দুইটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0। আর বাকি সকল ক্ষেত্রে আউটপুট কি হবে? 1। তাহলে খেয়াল করেন এটা ছিল আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবল। তার মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ট্রুথ টেবলটা অলওয়েজ ফলো করবে। আচ্ছা, এখন এই ন্যান্ড গেটের মাধ্যমে ন্যান্ড গেটটা আমার খুব ইম্পর্টেন্ট ভাবে লাগবে। তো এটা বোঝার জন্য বা এটা যদি আমরা একটু ভালো করে দেখি ন্যান্ড গেটটা, খেয়াল করে দেখেন তো ন্যান্ড গেট একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ন্যান্ড গেটের ইনপুটের মধ্যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুটটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি ন্যান্ড গেটের এনি ইনপুট 1 হলে আউটপুট কি হবে? কেউ কিছু বলছে না। এনি 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। জিনিসটা মার্ক করে রাখেন খাতায়। ন্যান্ড গেটের একটা বড় বৈশিষ্ট্য যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুটটা ফোর্সফুলি 1 হয়ে যাবে। এটা আমরা ইউজ করব। সেম ভাবে আমাদের যে আরেকটা গেট ছিল সেটার নাম ছিল কি? নর গেট। নর গেটের কনসেপ্টটা কি ছিল? এটা ছিল নট অর। তার মানে অর এর জাস্ট অপোজিট ছিল। তাহলে নর গেটের কনসেপ্টটা কি রকম ছিল? নর গেটে আমরা জানতাম মনে হয় আপনাদের যদি মনে থাকে নর গেটের কনসেপ্ট কি ছিল? যে কোনো আমাদের অর গেটে যা ছিল তার উল্টা। অর গেটে কি যে কোনো একটা 1 হইলে আউটপুট কি হতো? 1 হইতো। নর গেটে কি হতো? যে কোনো একটা 1 হইলে আউটপুট 0 হইতো। মনে আছে? সবাই আছে? নর গেট ছিল অর গেটের উল্টা। অর গেট কি ছিল? যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট 1 হইতো। আর নর গেটে যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট কি হইতো? 0 হবে। তাহলে দেখেন আমরা এখানেও দেখতে পাচ্ছি নর গেটের ক্ষেত্রে এনি ইনপুট যদি 1 হয় আউটপুট কি হবে? 0 হবে। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন? নর গেটের দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ইনপুট যদি কি হয় 1 হয় আমার আউটপুটটা ফোর্সফুলি কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো এই যে দুইটা কনসেপ্ট আছে ন্যান্ড গেট এবং নর গেটের, এই কনসেপ্টটা আমাদের লাগবে কারণ আমরা এখন যে ল্যাচটা ডিজাইন করব আমরা দেখব ল্যাচ এটা আসলে নর গেট দিয়েও ডিজাইন করা যায়, ন্যান্ড গেট দিয়েও ডিজাইন করা যায়। তো
তো আমরা সেই জন্য এই দুইটা গেটের বেসিকটা একটু মনে করে রাখার চেষ্টা করব। তাহলে আমরা একটু ল্যাচ দেখার চেষ্টা করি। ফার্স্ট যে ল্যাচটা আমরা দেখব সেই ল্যাচটার নাম হচ্ছে এসআর ল্যাচ। এখন আপনার মাথায় আসতে পারে এসআর এটা কোথা থেকে আসলো? বেসিক্যালি এই ল্যাচটার বা এই স্টোরেজ ডিভাইসটার দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে এস আরেকটা হচ্ছে আর। যেহেতু দুইটা ইনপুট, একটার নাম এস আরেকটার নাম আর, সেজন্য এটাকে বলা হয় এসআর ল্যাচ। এখন আমরা ফার্স্টে যেটা করব, এসআর ল্যাচটা দেখার চেষ্টা করব নর গেটের মাধ্যমে। তাহলে বলেন এসআর ল্যাচ নর গেটের মাধ্যমে আমি কনস্ট্রাক্ট করতেছি। আমি সার্কিটটা ফার্স্টে ডিজাইন করব, আপনারা আমার সাথে সাথে ড্র করেন, এরপর পরবর্তীতে আমি সেটা এক্সপ্লেইন করব। এসআর ল্যাচকে কি নট গেট বোঝায়? না না না, নর গেট দিয়ে আমরা ল্যাচকে ডিজাইন করব। আমরা যেটা করতে যাচ্ছি এসআর ল্যাচটা ডিজাইন করব ইউজিং নর গেট দিয়ে। এটা দুই ভাবে ডিজাইন করা যায়, নর গেট দিয়েও করা যায়, ন্যান্ড দিয়েও করা যায়। ওকে, আমরা এখন দেখতেছি নর গেট দিয়ে ডিজাইন। ওকে, আচ্ছা সবাই একটু আমার সাথে সাথে ড্র করেন। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আমি বললাম এসআর ল্যাচের আমার দুইটা ইনপুট, তাহলে আমাদের এখানে আসলে যেটা করতে হবে দুইটা নর গেট ইউজ করতে হবে। এবং নর গেট গুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা, সেটা হচ্ছে এগুলা কিন্তু মেমোরি ডিভাইস। এটার এখনকার আউটপুট কিন্তু প্রিভিয়াস আউটপুটের উপর বেস করে হয়। এবং এই এসআর ল্যাচেও কিন্তু ফিডব্যাক থাকবে। কিভাবে ফিডব্যাক থাকে দেখেন, একটা ইনপুট, প্রথমটার ইনপুট কিন্তু আরেকটার আউটপুট থেকে আসবে। ওকে, সেম ভাবে নিচেরটার ইনপুট কিন্তু উপরেরটার থেকে আসবে, একটা ইনপুট। এবং আমাদের বাকি যে দুটি ইনপুট আছে সেটার মধ্যে এটাকে আমরা বলবো এস আর এটাকে বলবো আর। আর আমাদের যে আউটপুট থাকবে এটাকে আমরা বলবো কিউ আর এটাকে বলবো কিউ বার। এই হচ্ছে এসআর ল্যাচ নর গেট দিয়ে ক্রিয়েট করার কনস্ট্রাকশন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ফিডব্যাক আসছে। এই ফিডব্যাকটা আসলে এই সার্কিটগুলোতে থাকে, তার কারণ হচ্ছে এখানে যদি মেমোরি লাগবে তো প্রিভিয়াস আউটপুটটা কি সেটা আসলে আমার জানা দরকার, সেজন্য আসলে এখানে ফিডব্যাকটা থাকে। এই কনস্ট্রাকশনটা সবাই একটু ড্র করে নেন, কারণ আমরা এখন যেটা করার চেষ্টা করব এই কনস্ট্রাকশনটার উপর এখন এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করব। ওকে, তো কেউ যদি এটা ড্র না করে থাকেন আমাকে বলবেন, আমি এরপর ওয়েট করব। তার আগে সবাই দেখেন, তাহলে আমরা এখন আস্তে আস্তে অ্যানালাইসিস শুরু করব। ফার্স্টে এসআর ল্যাচ আমরা ডিজাইন করতেছি, এটা আমরা বললাম যে মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে। এসআর ল্যাচের দুইটা ইনপুট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর। এস নামটা কোথা থেকে আসছে? এস নামটা আসছে বেসিক্যালি সেট থেকে। আর আর নামটা কোথা থেকে আসছে? আর নামটা আসছে বেসিক্যালি রিসেট থেকে। সেট মানে আমরা কিন্তু জানি, যারা দৌড় কম্পিটিশন তারা জানে সেট বলা মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। আর রিসেট মানে হচ্ছে আপনি অনেক কিছু ভুল করে ফেলেছেন, আপনি আবার প্রিভিয়াস আগে জিরো করে আবার পাঁচ থেকে শুরু করতে চান। তার মানে আমি যখন কোনো কিছু সেট বলি তার মানে আউটপুটটাকে আমি অন করার চেষ্টা করি। আর যখন আমি রিসেট বলি তার মানে আউটপুটটাকে আমি আবার জিরো করে পাঁচ থেকে শুরু করতে চাই। এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটার উপর বেস করে আসলে এসআর ল্যাচ ডিজাইন করা হয়েছে। এবং সেজন্যই এখানে দুইটা ইনপুট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর। এবং এখানে এস বেসিক্যালি সেটের জন্য কাজ করে, তার মানে আউটপুটটাকে হাই করার জন্য কাজ করে। আর আর বেসিক্যালি কি করে, আউটপুটটাকে রিসেট করার জন্য ইউজ করা হয়। ওকে, আচ্ছা তো এখানে আমরা যে ডিভাইসটা দেখব, তাহলে আমরা একটু এটার করেসপন্ডিং টেবিলটা ডিজাইন করে ফেলি। এস আর কিউ কিউ বার এবং একটা কমেন্টের আমরা দেখাই। আমরা দেখার চেষ্টা করব এস আর আর এর বিভিন্ন ভ্যালুর উপর বেস করে কিভাবে আমার সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে সবাই একটু আমার সাথে দেখেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই এবার এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা ফার্স্টে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখার জন্য যেটা করব, এস কে 1 করব আর কে 0 করব। আমরা ধরলাম আমার ইনপুট এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0। এবার এটার আউটপুট কি হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমাকে কেউ কি বলতে পারেন, আমরা যে নর গেট দেখছি, নর গেটের একটা কনসেপ্ট ছিল, আমি আপনাদেরকে বলছিলাম যে নর গেট একটা ইম্পর্টেন্ট ফিচার আমাকে মনে রাখতে হবে। সেই ইম্পর্টেন্ট হলো আউটপুট 0 হবে। ভেরি গুড। নর গেটের একটা ইম্পর্টেন্ট ফিচার ছিল যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুটটা 0 হয়ে যাবে। তাহলে আমরা আসলে নর গেট নিয়ে যখন কাজ করব অলওয়েজ দেখার চেষ্টা করব কোন একটা ইনপুট 1 আছে নাকি, তাহলে আমরা বুঝতে পারবো ওইটা 1 মানে আউটপুটটা 0 হয়ে যাবে। তাহলে দেখেন তো আপনি এখানের মধ্যে দেখেন তো দুইটার মধ্যে কোনটার মধ্যে ইনপুট 1? নিচেরটা। তাহলে আমরা বলতে পারি আরেকটা ইনপুট কি আছে আমার দেখানো দরকার নেই, যে কোনো একটা ইনপুট যেহেতু 1 আসছে আউটপুটটা কি হয়ে যাবে ফোর্সফুলি 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। এটা যদি 0 হয় দেখেন এটা কি ফিডব্যাক গেছে কোথায়? ফার্স্ট এরটায়। তাহলে এটা কি হবে 1। না না, এটা যদি 0 হয় তাহলে এটা ইনপুট
ওটা জিরো হবে দুটোটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুটটা কি হবে 1 তাহলে আমাদের কি এখানে মধ্যে ফিডব্যাক করে নিয়ে আসছি আরেকটা ইনপুটে তাহলে এটার ইনপুটটা কি হবে 1 আর আমরা নর গেটের ট্রুথ টেবিলটা কি জানি বলে নর গেটের কনসেপ্টটা কি ছিল 0 0 0 1 1 0 1 1 আমার ইনপুটগুলো আছে আউটপুটটা কি হয়তো 0 0 এর জন্য আউটপুট কি হয় 1 0 1 এর জন্য 0 0 এর জন্য 0 এর জন্য 0 তাহলে দেখেন এটা হচ্ছে নর গেটের আমার ট্রুথ টেবিল তাহলে নর গেটের ট্রুথ টেবিল হিসেবে দেখেন এখানে দুইটা ইনপুট যদি 1 হয়ে যায় আমার আউটপুট কি হচ্ছে 0 দুইটা ইনপুটই 1 আউটপুট কি 0 তাহলে দেখেন আমাদের পারফেক্টলি এই ট্রুথ টেবিলটা কিন্তু আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসলাম তাহলে আমরা বুঝতে পারলাম এটা মোটামুটি স্টেবল হয়েছে তাহলে আমরা কি দেখতেছি যদি আমি S1 দেই R0 দেই কাইন্ডলি আরেকটা এক্সপ্লেইন করবেন স্যার আমি এক্সপ্লেইন করব খুবই ভালো লেভেলের কনসেপ্টেশন দেন আমি চারবার এটা এক্সপ্লেইন করব চারটা স্টেপ বিভিন্ন টাইপ আমি আবার দেখাচ্ছি দেখেন S এর ভ্যালু 1 R এর ভ্যালু 0 হলে আমার আউটপুট Q এর ভ্যালু কি হচ্ছে 1 আর Q বার ভ্যালু কি হবে 0 তাহলে দেখেন S এর ভ্যালু 1 করছি R এর ভ্যালু 0 করছি আমি আগেই বলছিলাম S কে ইউজ করা সেট করার জন্য তাহলে S এর ভ্যালু 1 দিয়ে R এর ভ্যালু 0 করলে আমার আউটপুটটা 1 হয়ে যাচ্ছে Q কিন্তু আমার আউটপুট Q বার হচ্ছে আউটপুটের ইনভার্ট এটা অনেক ক্ষেত্রে লাগে যেমন ট্রিপল ফাইভ টাইমার আপনারা দেখছেন সেখানে আবার এগুলা লাগে তো এটা আবার পরে দেখবেন আপনারা তো দেখেন এখানে আউটপুট 1 হচ্ছে তার মানে আউটপুটটা হাই হয়ে যাচ্ছে তার মানে এটা অপারেশন কি করতেছে এটা সেট অপারেশন করতেছে আচ্ছা তো এই যে অপারেশনটা আমরা ডিসকাস করলাম এটা আমি এবার আপনাদেরকে আরেকটার জন্য দেখাবো তো যারা এখনো এটা বুঝেন নাই তারা এই যে এখন অপারেশন ডিসকাস করব এটার পর জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ধরলাম আরেকটা কেস সেটা হচ্ছে S এর ভ্যালু 0 R এর ভ্যালু 1 তাহলে ধরেন S এর ভ্যালু 0 আছে R এর ভ্যালু যদি 1 হয় তাহলে বলেন তো কি অবস্থা হবে আমরা অলওয়েজ নর গেটের অ্যানালাইসিস করার জন্য Q বার 1 হবে দেখি কোন ইনপুটের মধ্যে কি আছে দেখি 1 আছে সেটা দেখি আর হচ্ছে 1 তার জন্য Q স্যার 0 হবে হ্যাঁ দেখেন R এর মধ্যে তাহলে অন্য ইনপুটটা কি আছে সেটা আমার জানার দরকার নেই এটার আউটপুটটা ফোর্সফুলি কি হয়ে যাবে 0 হয়ে যাবে এটা যদি 0 হয় তাহলে দেখেন এখান থেকে ফিডব্যাক নিয়ে এটাতে ইনপুট আসছে তাহলে এটার ইনপুটটা কি হবে 0 দেখেন 0 0 আউটপুট কি হবে 0 0 আউটপুট কি হয় দেখেন 1 হবে যদি 1 হয় তাহলে এখান থেকে ফিডব্যাক নিয়ে এখানে ইনপুটটা তাহলে কি হবে 1 হবে দেখেন দুইটা ইনপুটে যদি 1 হয় আউটপুটটা কি হয় 0 মানে আমরা যেটা ফার্স্টে শুরু করছিলাম সেখানেই আবার চলে আসছি তার মানে আমার আউটপুটটা স্টেবল হয়েছে এই জায়গায় গিয়ে আমরা বলতে পারতেছি S যদি 0 হয় R যদি 1 হয় আমার আউটপুটটা কি হবে Q এর ভ্যালু কি হবে 0 0 1 তাহলে দেখেন ডিভাইসটা আমার Q ই তো মেইন আউটপুট ঠিক না তাহলে ডিভাইসটা কি হয়ে গেল 0 হয়ে গেল তার মানে আবার ফার্স্ট থেকে শুরু করতেছে এই জিনিসটাকে আমরা বলি রিসেট তাহলে দেখেন SR ফ্লিপ ফ্লপে যখন S1 হবে R0 হবে ডিভাইসটা তখন অন হয়ে যায় হাই হয়ে যায় আর যখন R1 হয় S0 হয় তখন ডিভাইসটা কি হয়ে যায় রিসেট হয়ে যায় 0 হয়ে যায় বুঝতে পারছেন সবাই এবার আপনারা যারা মনে করেন ভাবতেছেন আচ্ছা এটাতে অ্যানালাইসিস বুঝতে পারছি না তারা যেটা করবেন আমি কিভাবে জিনিসটা বুঝাচ্ছি সেটা নিজেরাও একটা একটা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি তো বুঝে দিচ্ছি আপনারা কি করবেন অবলিক দিয়ে বোঝার চেষ্টা করবেন অথবা কেটে দিয়ে বোঝার চেষ্টা করবেন নিজেরা যদি একবার বুঝতে পারেন তাহলে দেখবেন পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখেন দুইটা কম্বিনেশন দেখাইলাম S এর ভ্যালু 1 R এর ভ্যালু 0 অথবা S এর ভ্যালু 0 R এর ভ্যালু 1 এটা ছাড়াও তো আরো অনেক কম্বিনেশন আছে যেমন এখন আপনি বলতে পারতেন স্যার দুইটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে তাহলে এবার আমরা দেখি দুইটার ভ্যালু 0 হলে তাহলে কি হবে তাহলে দেখেন মনে করেন এখন S এর ভ্যালু 0 হলো R এর ভ্যালু 0 হলো এইবার আসলে কিন্তু মুশকিল কেন আমরা এতক্ষণ নর গেটে যে কনসেপ্ট করছি আমরা দেখছি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে এখন কোন ইনপুটে কিন্তু আমরা 1 জানি না ঠিক না দুটো ইনপুটই কি 0 তাহলে এখন আমাকে জানতে হবে প্রিভিয়াস আউটপুটটা কি ছিল কোনটা ওকে তাহলে দেখেন আমরা প্রিভিয়াস আউটপুট যেটা কিছুক্ষণ আগে করছিলাম 0 1 এর জন্য সেখান থেকে দেখতে পাচ্ছি প্রিভিয়াস আউটপুট Q এর ভ্যালু ছিল 0 Q বার এর ভ্যালু ছিল 1 তাহলে Q এর ভ্যালু যদি 0 থাকে তাহলে এখানে ভ্যালুটা কি হবে বলেন তো 0 এখানে ভ্যালুটার কারণে আমি এটা রিসেট করলাম তাহলে আবার 0 থাকে কিভাবে আমি রিসেট করে আউটপুটটাকে 0 করে দিছি এবার কি করছি আমি ইনপুট দুটাকে 0 0 বানাইছি তাহলে আউটপুটটা কি থাকে সেটা দেখার চেষ্টা করতেছি তাহলে খেয়াল করেন
আমি এখানে যে প্রিভিয়াস আউটপুট এবার চিন্তা করতেছি, কেন চিন্তা করছি এখনই বুঝবেন। তাহলে প্রিভিয়াস আউটপুট যদি 0 হয় এখানে 0 আসবে, তাহলে দেখেন দোনোটা ইনপুট যদি 0 থাকে আউটপুটটা কি হবে? দোনোটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? দোনোটা ইনপুট, এটা একটা 1 আর একটা 0, তাহলে আউটপুটটা কি হবে? 0। তার মানে দেখেন আমি যদি এখন 0 0 দেই, আউটপুটটা আসলে কি করতেছে? প্রিভিয়াস যেটা ছিল সেটাকেই সে সেভ করতেছে। এখন এটা অনেকের মাথায় আসতে পারে, আচ্ছা কিভাবে প্রিভিয়াসটা সেভ করতেছে এটা তো বুঝলাম না। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা एग्जांपल দিই। মনে করেন আমার এই সময়টায় আমি রিসেট অবস্থায় ছিলাম না, আমি সেট অবস্থায় ছিলাম। তার মানে আমার এর আগে আউটপুটটা কি ছিল? সেট করা ছিল। আমার আউটপুটটা কি করা ছিল? আউটপুটটা সেট করা ছিল। তার মানে কিউ এর ভ্যালু 1 ছিল, কিউ বার এর ভ্যালু 0 ছিল আগে। এই অবস্থায় আমি যদি এস আর আর দুইটার ভ্যালু 0 দেই তাহলে কি হবে দেখেন তো? তাহলে দেখেন তো এখানে যদি 1 থেকে থাকে এটার ইনপুটটা কি হবে? 1। এখানে যদি 0 থাকে তাহলে এটার ইনপুটটা কি হবে? 0। তাহলে দেখেন আমরা জানি 0 0 হইলে নর গেটের আউটপুট কি হয়? 1 1 1 0 হইলে আউটপুট কি হয়? 0। তার মানে দেখেন আউটপুটটা যদি আগের বার 1 0 থেকে থাকতো, আমি যদি এখানে 0 0 দেই সে কিন্তু প্রিভিয়াস আউটপুটটাকে কি করবে? সেভ করবে। তার মানে এই যে ডিভাইসটা দেখলাম, এই ডিভাইসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি আমি S1 করি আর 0 করি ডিভাইসটা কি করে? সেভ করে। যদি আমি S0 করি আর 1 করি ডিভাইসটা কি করে? রিসেট করে। আর যদি আমি দুটোটা ইনপুটকেই 0 করে দেই সে কি করে? আগের বার যে আউটপুট ছিল সেটাকে সে সেভ করে। তার মানে সহজভাবে বললে ডেটাটাকে স্টোর করে, এবং এইটার জন্যই এটাকে বলা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। দুটো যদি অন হয়, ভেরি গুড, এটা আমরা আসতেছি। তার মানে এটাকে স্টোরেজ ডিভাইস বলতেছি কেন? আমি যদি কোনো একটা ডেটাকে স্টোর করতে চাই দুটোটা ইনপুটকে 0 করে রেখে দিব, তাহলে আমার আউটপুটটা কি হবে? আউটপুটটা অলওয়েজ আগের ভ্যালুটাকে সেভ করে রেখে দিব যতক্ষণ না আমরা ভ্যালু চেঞ্জ করছি। ওকে, তাহলে কি স্যার 0 0 এর জন্য যদি মানে দুইটা ইয়াই দিতে পারে, মানে প্রিভিয়াস ডাটার উপর ডিপেন্ড করে? জি সরি, আপনি বলবেন। মানে বললাম যে 0 0 যখন ইনপুট দিব তখন প্রিভিয়াস ডাটার উপর ডিপেন্ড করে কি দুইটাই হতে পারে আমার কিউ আর কিউ বারের ভ্যালুটা? 0 0 যখন ইনপুট দিবেন তখন প্রিভিয়াস যে আউটপুটটা ছিল সেটাকেই সে সেভ করে রেখে দিবে। যদি আগের বারের আউটপুটটা কিউ এর ভ্যালু 1, কিউ 0 এর ভ্যালু কিউ বারের ভ্যালু 0 হয় সে 1 0 এ রাখবে। আগের বারের ভ্যালুটা যদি 0 আর 1 হয়ে থাকে সে সেটাকে 0 1 এ রাখবে। এটাই হচ্ছে বা ডেটা স্টোরের কাজ। কারণ আপনি যে ডেটাটা আগের বার দিছিলেন সেই ডেটাটাই সে কি করবে? সে সেটাকে স্টোর করে রেখে দেবে। স্যার শুরুতেই যদি স্যার 0 0 দেই স্যার আগে, তাহলে সে কোনো না, সে যদি আগে কোনো ভ্যালু না থেকে থাকে তাহলে কোনো ভ্যালুই নেই। 0 ভ্যালু ছিল নিশ্চয়ই, কোনো না 0 বা 1 কোনো একটা ভ্যালু তো থাকবে। কোনো কিছুর মধ্যে যেটা তো 0 বা 1 কোনো একটা ভ্যালু থাকতে হবে, ঠিক না? কিছু না থাকা মানে কি 0 থাকা? এটা তো খুব সহজ কথা, ঠিক না? আচ্ছা এবার আপনাদেরকে ইন্টারেস্টিং স্যার একটা স্যার ওই যখন রিসেটের প্রশ্ন, যেটা যে রিসেট করার পরে কি আমার ভ্যালুটা সেমই ছিল? যেমন 3 নাম্বার রোতে যেটা ছিল আমি দেখছি যে 01। এটা জি স্যার। রিসেট যদি আপনি করেন, আমি আপনাকে রিসেটটা তাহলে আবার বুঝাইতেছি। এস এর ভ্যালু আমরা যখন কি দিব? 0 দিব, আর এর সরি রিসেট দেখাচ্ছি। তাহলে আমরা স্যার আমি মানে এটা বুঝছি, কথা হচ্ছে আমার যখন 3 নাম্বার রোতে রিসেট হয়ে গেছে এরপরে 4 নাম্বারে যখন আমি 0 0 দিচ্ছি তখন প্রিভিয়াস আউটপুটটাকে পাচ্ছে ওটা? হ্যাঁ প্রিভিয়াস। মনে করেন আপনি যদি মনে করেন ডিভাইসটাকে আপনি কি করলেন? রিসেট করলেন R1 S0, তাহলে ডিভাইসটার আউটপুট কিউ কি হলো? 0, কিউ বার কি হলো? 1 হলো না? জি স্যার। আচ্ছা এই অবস্থায় আপনি কি করলেন? আপনি পাচ্ছেন এই আউটপুটটাকে স্টোর করে রেখে দিতে। তো তখন আপনি কি করবেন? স্টোর করে রেখে দেওয়ার জন্য আপনি দুটো ইনপুটের মধ্যে কি দিয়ে দিবেন? 0 0 দিয়ে দিবেন। হ্যাঁ কি হবে? এই ডেটাটাকে পরের স্টেপেও সেভ হয়ে থেকে যাবে। কেন? কারণ আপনি দেখেন এটা যদি 0 হয় এখানে ইনপুট কি আসবে? 0 0 0 দুটো ইনপুট হলে আউটপুট কি হয়? 1। এখানে 1 হলে এটা কি হবে? 1 1 0 মানে আউটপুট কি হয়? 0। দেখেন প্রিভিয়াস আউটপুটটাই স্টোর হয়ে থাকে, এভাবে স্টোর হয়ে থাকে। আর যদি আমি প্রিভিয়াস আউটপুটটা মুছে ফেলতে চাই, রিসেট করে ফেলতে চাই, তাহলে আউটপুট প্রিভিয়াস আউটপুটকে মুছে ফেলা না। রিসেট মানে হচ্ছে আউটপুটটা জিরো করা। আউটপুটকে মুছে ফেলা মানে আউটপুট কিছু একটা আছে, তার মানে আউটপুট যদি 1 থাকে সেটাকে আপনি মুছে ফেলার জন্য কি ইউজ করতে পারেন? সেটাকে রিসেট করতে পারেন।
একটা জিনিস অলরেডি জিরো আছে এটাকে আপনি কি রিসেট করবেন? একটা জিনিস জিরো আছে সেটাকে তো রিসেট করার কিছু অপশন নাই, সেটাকে আবার রিসেট করলে সেটা জিরোই থাকে। বুঝতে পারছেন? আবার একটা জিনিস সেট আছে, একটা ওয়ান আছে, সেটাও সেট আছে, এটাকে আমি যদি বন্ধ করতে চাই আমি রিসেট করে দেব, বন্ধ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর আমি যদি জিরো জিরো দেই তাহলে কি হবে? তাহলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনাদের একটা ফ্রেন্ড ভালো কোশ্চেন করছে যে স্যার যদি দোনোটাই ওয়ান হয় তাহলে কি হবে? প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ড্রব্যাকস থাকে। ওকে, সেইভাবে এই সিস্টেমের একটা ড্রব্যাকস আছে, সেটা হচ্ছে দোনোটা ইনপুটই যদি ওয়ান হয়, আমরা থিওরিটিক্যালি কি জানি নর গেটের যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হওয়ার কথা? জিরো। মানে এই ইনপুট আউটপুট কি হওয়ার কথা? জিরো। এখন দেখেন আমি বলছি এটা হচ্ছে আউটপুট আর এটা কি? আউটপুটের বার। তার মানে দেখেন একটা আর একটার বার দোনোটা কি সেম হওয়া কখনো সম্ভব না? কখনো কিউ আর কিউ বার সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। এবং সেই জন্যই এই কন্ডিশনটাকে বলা হয় ইনভ্যালিড কন্ডিশন। এবং আমরা যখন ইনপুট দিব এসআর ল্যাচ দিয়ে, নর গেটের এসআর ল্যাচ দিয়ে, তখন আমরা এই ইনপুটটা অ্যাভয়েড করার অলওয়েজ চেষ্টা করব। বুঝতে পারছেন সবাই? এটাই হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে যখন ড্রব্যাকস থাকে এইটাও একটা ড্রব্যাকস। মনে করেন যে এসআর ল্যাচকে আমরা যখন 1 1 দিব তখন একটা ইনভ্যালিড কন্ডিশন। এই জিনিসটা যাতে না দিই আমরা ইনপুটে যেন 1 1 কেন কেউ না দেয় সেটা মেক শিওর করতে হবে, দিলে আমার আউটপুটটা ভুল হবে। ওকে, আচ্ছা এই যে আমরা এসআর ল্যাচটা ডিজাইন করব, সার্কিটে ভুল রেজাল্ট আসবে, দোনোটা আউটপুট জিরো হবে। দোনোটা আউটপুট জিরো হতে পারে নাকি? এটা তো ভুল, লজিক্যালি ভুল আউটপুট, সার্কিটটাই তো ভুল। সার্কিটে প্রবলেম হবে না মানে প্রোটিয়াস যদি দেন প্রোটিয়াস বন্ধ হয়ে যাবে, কারণ সে বলবে এটা আসলে দেওয়াই যায় না, আপনি এত বড় ভুল দিচ্ছেন, বিশাল বড় ক্রাইম করছেন, কারণ আপনি ইনভ্যালিড আউটপুট দিচ্ছেন। ইনভ্যালিডটা এইটা, তাহলে আউটপুট দুইটা জিরো থাকবে, তখন আউটপুট দুইটা জিরো হয়ে বসে থাকবে। বুঝতে পারছেন? আগুনটা আগুন লাগবে না, আউটপুট ভুল আসবে, এটাকে আমরা বলবো লজিক্যাল ফ্ল। তার মানে লজিক্যালি ভুল কাজ করছে, কিন্তু আপনার সার্কিট পুরো টুরে যাবে, টেনশন করেন, কিন্তু আমি লজিক্যালি ভুল কাজ করছি। আচ্ছা, এবার আপনাদেরকে আমি এসআর ল্যাচ যে দেখাইলাম, এসআর ল্যাচ আপনারা ভাবতে পারেন শুধু নর গেট দিয়ে করা যায়, নট নেসেসারি। এসআর ল্যাচকে আমরা চাইলে ন্যান্ড গেট দিয়েও ডিজাইন করতে পারি। তো সেই ন্যান্ড গেট দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমি তাহলে কুইক দেখাই দেই। আগের মতোই কনসেপ্ট, আগের জাস্ট নর গেটের জায়গায় আমরা এখন ইউজ করব কি? ন্যান্ড গেট। এস আর কিউ কিউ বার পুরো সব সেম, জাস্ট আমরা নর গেটের জায়গায় কি ইউজ করলাম? ন্যান্ড গেট ইউজ করলাম। আচ্ছা, ন্যান্ড গেটের কনসেপ্টটা কি ছিল? ন্যান্ড গেটটা কি রকম ছিল কারো মনে আছে? কোনো একটা জিরো হলে আউটপুটটা কি হতো? একটা জিরো হলে আউটপুটটা 1 হয়ে যেত। তাহলে সেম ভাবে আমরা যদি এখন এসআর ল্যাচের জন্য এই এসআর ল্যাচ দিয়ে যে সিস্টেমটা ডিজাইন করলাম ন্যান্ড গেট দিয়ে, সেটার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখতে চাই, তাহলে দেখেন আমরা ফার্স্টে এস কে 1 করলাম, আর কে 0 করলাম, এস 1 আর 0। তাহলে বলেন যে কোনো একটা ইনপুট কি হলে আমরা দেখতাম? যে কোনো একটা আগে লিখছিলাম কি যে কোনো একটা 1 হইলে আউটপুট 0 হয়ে যেত, আর ন্যান্ড গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়ে যায়? ফোর্সফুলি 1 নিয়ে চিন্তা করব, কোন ইনপুটটার মধ্যে 0 আছে সেটা নিয়ে দেখব। এখন এখানে কোনটায় 0 আছে? আর এ 0 আছে, তাহলে অন্য ইনপুটটা কি সেটা আমার জানতে হবে না, এই আউটপুটটা কি হবে? ফোর্সফুলি 1 হয়ে যাবে। এটা যদি 1 হয় তাহলে এটা ইনপুটে কি আছে? 1। ন্যান্ড গেটের 1 1 থাকলে আউটপুট কি হয়? 0। তাহলে এটা যদি 0 হয় এটা ইনপুটটা কি হবে? 0। ন্যান্ড গেটে 0 0 হলে ইনপুটে আউটপুটে কি হয়? 1। তার মানে দেখেন যেটা আমরা ধরছিলাম সেটা ঠিক আছে। তাহলে দেখেন q ইকুয়াল টু কি পাইলেন? 1, আর q বার ইকুয়াল টু কি পাইলেন? 0। তাহলে এটা কি অপারেশন হলো বলেন? কি অপারেশন হলো? সেট অপারেশন। ক্লিয়ার? তার মানে দেখেন এসআর ল্যাচ NAND গেট দিয়ে করলেও সেম ভাবে আমরা সেট অপারেশনটা পেয়ে গেলাম। তাহলে সেম ভাবে এখানে রিসেটটা তাহলে কিভাবে হবে? আগেরবারের মতই রিসেট হবে। রিসেট তাহলে কি হবে? S0 R1 করলাম, S0 R1। তাহলে দেখেন আমরা ফার্স্টে কোন আউটপুটটা নিয়ে কাজ করব? যেহেতু আমি S0 দিছি, তাহলে এই NAND গেটের আরেকটা ইনপুটে কি আছে আমার জানার দরকার নেই, এটার আউটপুটটা কি হবে? 1 হয়ে যাবে, কারণ NAND গেটের যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়ে যায়। তাহলে বলেন এটা যদি 1 হয় এই ইনপুটটা কি হবে? 1। তাহলে বলেন 1 1 হলে আউটপুটটা কি হবে? 0। তাহলে এই ইনপুটটা কি? 0। তাহলে দেখেন ইনপুট যেটা আমরা জানতাম না সেটা এখন 0 পাইলাম, তাহলে 0 0 হলে আউটপুট কি হয়? 1। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেটা ঠিক আসছে। তাহলে দেখেন 0 1 দিলে আমার q এর ভ্যালু কি হবে? 0 q
কিউবারের ভ্যালু 1, তাহলে আউটপুটটাকে আমি বন্ধ করে দিছি, তাহলে এটা কি হবে, রিসেট হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা মোটামুটি দেখলাম দুটোটা সেম কাজ করে, কিন্তু একটা জায়গায় একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কোথায় এবার দেখি। মনে করেন আপনি এখন ডিভাইসটাকে ল্যাচ করে বসে রিসেট করে বসে আছেন, তার মানে কিউ এর ভ্যালু 0, কিউবারের ভ্যালু 1 আছে। এই অবস্থায় আপনি যদি ইনপুটের মধ্যে 1 1 দেন, SO1 RO1, তাহলে কি হবে দেখি। খেয়াল করেন, আমরা জানি যে আমাদের কোন একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, এখানে কোন ইনপুট 0 নেই, তাহলে আমাকে দেখতে হবে প্রিভিয়াস আউটপুটটা কি ছিল, কারণ এখন আমরা ডিসিশন নিতে পারছি না। কোন একটা ইনপুট 0 হলে আমরা আউটপুট কি হয় সেটা NAND গেটে জানি, কিন্তু এখন আমরা আরেকটা ইনপুট ছাড়া কোনো কথা বলতে পারবো না। তাহলে দেখেন আমরা প্রিভিয়াস আউটপুট এবার দেখি। প্রিভিয়াস আউটপুট কিউ এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এখানে কি আসবে 0। কিউবারের ভ্যালু যদি 1 হয়, এখানে ভ্যালু কি আসবে 1। তাহলে আমাকে বলেন 1 1 ইনপুট হইলে NAND গেটে আউটপুট কি হয় 0। আর যদি আমি 1 0 দিই আউটপুট কি হয় 1। দেখেন যেই ডেটাটা আগের বার ছিল সেই ডেটাটাকে সে কি করে রাখছে, স্টোর করে রাখছে। তার মানে এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখেন, এসআর ল্যাচ আমরা যখন নর গেট দিয়ে ডিজাইন করি তখন ডেটা স্টোর করার জন্য আমার এস আর আর এর ভ্যালু কি দিতে হয় 0 দিতে হয়। আর NAND গেট দিয়ে যদি এসআর ল্যাচটা ডিজাইন হয় তাহলে সেখানের মধ্যে আমাকে কি দিতে হবে 1 1 দিয়ে ডেটাকে 1 দিতে হবে। তার মানে আপনি যখন 0 0 তে ইনভ্যালিড আসবে না, রাইট 0 0 তে ইনভ্যালিড আসবে। তার মানে আমরা যখন একটা এসআর ল্যাচ নিব আমাদের জানতে হবে এটা কি নর গেটের নাকি NAND গেটের। যদি নর গেটের হয় তাহলে আমরা 0 0 দিয়ে ডেটা সেভ করতে পারবো, আর যদি NAND গেটের হয় তাহলে আমরা কি করতে পারবো 1 1 দিয়ে ডেটা সেভ করতে পারবো। আর এখানের মধ্যে ইনভ্যালিডটা তাহলে কোথায় আসবে 0 0। দুইটা ইনপুটে যদি আমি 0 দেই, NAND গেটে জানি যে দুইটা ইনপুট যে একটা ইনপুট 0 হলে আরেকটা যা ইচ্ছা হোক আউটপুট কি হবে 1 হবে। তাহলে দেখেন দুটোটা আউটপুটই 1। কিউ আর কিউবার জীবনে কোনোদিনও সমান হতে পারে, কখনোই সমান হতে পারে না। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা ইনভ্যালিড আউটপুট, লজিক্যাল ইনভ্যালিড। এটা যদি আপনি দেন তাহলে আপনি দেখবেন দুটোটা আউটপুটে হাই হয়ে বসে আছে, কিন্তু এটা আসলে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই, এটা একটা ভুল আউটপুট দিচ্ছে। তার মানে আমরা যেটা করার চেষ্টা করব, এসআর ল্যাচ দিয়ে যখন আমরা NAND গেট দিয়ে যখন এসআর ল্যাচটা ডিজাইন করব, বা যে এসআর ল্যাচগুলো NAND গেট দিয়ে কাজ করে সেগুলোর মধ্যে আমরা 0 0 টাকে অ্যাভয়েড করব। ক্লিয়ার? আর যখন আমরা এসআর ল্যাচটা নর গেটের হবে তখন আমরা কোনটাকে অ্যাভয়েড করব 1 1 টাকে অ্যাভয়েড করব। ওকে, এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমি যখন একটা এসআর ল্যাচ ডিজাইন করতেছি নর গেটের এসআর ল্যাচের ক্ষেত্রে আমার সেভ অপারেশনটা কখন হচ্ছে দোনোটা কি দিলে সেভ কখন হয় নর গেটের টাইম 0 0 দিল, দোনোটা 0 0 দিলে সেভ হয়। আর যদি আমি NAND গেটের সময় সেভ করতে চাই কত দিয়ে সেভ করব 1 1 দিয়ে 1 দিয়ে সেভ করব। এই জিনিসটা আমাকে জানতে হবে। এবং এই যে এসআর ল্যাচটা আছে এটা হচ্ছে একদম বেসিক অফ স্টোরেজ ডিভাইস, এটাকে ইউজ করে আমরা নেক্সটে আরো বড় বড় মানে আপডেটেড মেমরি ডিভাইস কিভাবে ডিজাইন করা যায়। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সবাই এটা একটু নিজেরা একটু প্র্যাকটিস স্যার আগের পেজটা আরেকবার যাবেন একটু। আগেরটা আমি তো মুছে দিছি, আপনি বলেন আমি আবার দেখাই দিচ্ছি। বলেন কোন জায়গায় কি দেখাবো। না স্যার আমি স্ক্রিনশটটা নিতাম তো একটু। আমি তো মুছে দিছি। আচ্ছা স্যার সমস্যা নেই। দেখেন ঠিক আছে ঠিক আছে স্ক্রিনশট। জি স্যার নিয়েছি। ঠিক আছে সাকিব। আর সাকিব আপনি আপনার কাছে কোশ্চেনটা বলছি, আপনি একটু সবকিছু গুছাই করে ফেলেন, কারণ সাবমিশনটা করতে হবে। ওকে জি স্যার আমার কাছে সব আপনি যা যা করেন সব রাফ আকারে করা, তো ক্লাসে বসে বসে করি, তো ওটা হালকা পাতলা কাজ করতে ফাইনালের জন্য হেল্প হয় এবং আপনার একটা লেকচার শুরু হয়। জি স্যার। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা